আচ্ছা, আমরা এরপর থেকে আবার আবার শুরু করি। দেখো তাহলে আমাদের এর সীমা হচ্ছে 10 টু দি পাওয়ার, সরি, কি লিখতেছি এখানে, 10 টু দি পাওয়ার -17, এটা হবে মিটার। আচ্ছা, এটা সীমা আছে 10 টু দি পাওয়ার -17 মিটার। তাহলে বিটা ক্ষয় কি, বিটা কণা কি, এবং এইখানে আমাদের এই যে মূলত নিউট্রনটা ভাঙার জন্য বা বিটা ক্ষয়ের জন্যই আমাদের যে বলটা দায়ী, এটাই হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। সো সংজ্ঞা আসলে এইভাবেই লিখতে হবে। আচ্ছা, এবং এর আমাদের এই যে দেখো, আমি এখানে আরো কিছু কথা লিখে দিই। এইটা হচ্ছে আমাদের যে, এইটা আমাদের মহাকর্ষ বল থেকে শক্তিশালী, কারণ মহাকর্ষ বলই তো সবচেয়ে দুর্বল। আর আমাদের বাকি দুইটা বল কি ছিল, বলো। বাকি দুটো বল। মানে মহাকর্ষ ও আমাদের দুই। চারটা না, দুই। মহাকর্ষ বাদে। আর হ্যাঁ, এইটা বাদে বাকি দুইটা কি ছিল? তড়িৎ চুম্বক বল আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। হ্যাঁ, তো আমাদের দুর্বল নিউক্লিয় বল হচ্ছে মহাকর্ষ বল থেকে সবল, কিন্তু বাকি আমাদের দুইটা বল থেকে দুর্বল। আর এই সীমা হচ্ছে 10 টু দি পাওয়ার -17 মিটার। আর আমাদের এই যে এই সবল নিউক্লিয় বলের আমাদের সীমানা কি কি ছিল? সবল নিউক্লিয় বলে হুম, 10 ইনভার্স 50। 10 ইনভার্স 15 ছিল, 10 ইনভার্স 15। 50। হ্যাঁ, এটাই। আর এইটা হচ্ছে আমাদের WZ বোসন। আচ্ছা, এখানে আমাদের এই, আমি তোমাদের এত কিছু বুঝাইলাম, এইগুলা এগুলা জাস্ট আমাদের এমসিকিউ তে আসবে, এত ডিটেইলসে বোঝানো লাগে না। তবে ফার্স্ট ক্লাস জন্য এগুলা বিনিময়ের কারণে এটা সৃষ্টি হয়। আচ্ছা, এই চারটা বল নিয়ে সবকিছু বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। না, তোমাকে বলি নাই। আচ্ছা। আচ্ছা, দেখো আমাদের এখানে এই যে এই ছকটা দেয়া আছে, এই ছকটা দেখো, আমরা এগুলা সবগুলাই এগুলো পড়ছি। তো কালকে বাড়ি থেকে চাল নিয়ে আসবি। এইগুলা তোমরা একটু, এই যে দেখো এই ছকটা আমাদের কোন বল কোন কণার জন্য আমাদের আমাদের ক্রিয়াশীল, নিছেন। এবং ও, এগুলা তোমরা কমু না। এই ছকটা একটু দেখে রাখবা। আচ্ছা, দেখো এখানে এরপরে, আচ্ছা, বল নিয়ে আমাদের সবকিছুই আমরা বুঝলাম। এরপরে আমাদের এখানে ম্যাথ আছে, তাহলে আমাদের এখানে কি ভাইয়া, শুরু করতে আগের হবে? স্লাইডটা কই গেল? হ্যাঁ, আগের স্লাইডটা মহাকর্ষ বল থেকে এটা কই গেল? আগের স্লাইড। আচ্ছা, দাঁড়াও, নিউটনিয়ান মেকানিক্স না, তাহলে আগের স্লাইড হচ্ছে যে এই যে এটা এটা হুম। এটা এখনো লেখা শেষ হয় নাই। না, দাঁড়াও। আচ্ছা, লিখে নাও। লেখা শেষ না হলে ওইটা ওই এটা অবস্থায় একটু পরে রেখে দেখা দিবা। যাচ্ছে। আর আর বোঝার ট্রাই করবা। এখন তো তোমাদের আমি পিডিএফও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, তোমরা হুম। পরে যখন ইচ্ছা তখন তখন দেখতে পারবা। আর এখানে আমাদের এই যে আমাদের চারটা বল, এবং চারটা বল আমাদের কোন কোন কণার কারণে ক্রিয়াশীল হয়, এবং এইখানে আমাদের এই যে পাল্লাগুলা দেয়া আছে, এবং এইগুলার আমাদের কি কি কাজ। এইখানে কাজটা যেগুলা অত বেশি আসে না, তোমরা এইটা মনে রাখবা, এইটা মনে রাখবা, এইটা মনে রাখবা, এগুলো আমাদের লাগে না। আর তোমরা বলের নামগুলা মনে রাখবা, আর কোন বল কত শক্তিশালী, কোনটা বেশি শক্তিশালী, কোনটা কম শক্তিশালী, এগুলা মনে রাখবা। ব্যাস। এরপরে আমরা শুরু করব নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র। আচ্ছা, এখন আমাদের নিউটনের গতির কয়টা সূত্র আছে বলো তো?
বলো। কি? নিউটনের গতির কয়টা সূত্র আছে? তোমাদের তো এটা জানা উচিত। বলো একজন। তিনটা না। তোমরা আমার কথা শুনতে পারতেছো না? তোমরা যখন একসাথে ক্লাস করতা, তো তখন তো আমি তোমাদের কথা ভালো মতো বুঝতে পারতাম, এখন তো কিছুই শোনা যায় না তোমাদের কথা। দেখো, আমাদের গতির কয়টা সূত্র আছে? নিউটনের আমাদের আমাদের গতির সূত্র আছে তিনটা। বলছি তো, তুমি শোনো নাই। হ্যাঁ, তো এখন এখন শুনলাম, এর আগে তোমাদের কথা শুনতে পারিনি। তো নিউটনের আমাদের গতির সূত্র তিনটা। এর মধ্যে আমাদের যেটা প্রথম সূত্র, তোমরা এগুলো 19-এ তো পড়ছো। এই প্রথম সূত্রটা কেউ বলতে পারবা? আচ্ছা, না না পড়লে সমস্যা নাই, আমরা লিখে দেই। বলে যেটা সকাল, ওটাই তো প্রথম সূত্র। হুম। তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে বা প্রয়োগকৃত বলের লব্ধি শূন্য হলে, আমাদের 19-এ ছিল যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকে। আমাদের এইটা ছিল 19-এ, বাট আমাদের এখানে একটু আপডেটেড করতে হবে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে অথবা প্রয়োগকৃত বলের লব্ধি শূন্য হলে। সো লব্ধি কি তোমরা এটা অলরেডি জানো। শূন্য হলে স্থির বস্তু স্থির এবং আমাদের গতিশীল বস্তু চিরকাল সম দ্রুতিতে চলতে থাকবে। আচ্ছা, ধরো যে আমাদের এইখানে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটা সেম ভরের, তার আদিবেগ হচ্ছে u = 0 মিটার/সেকেন্ড স্কয়ার। তো এই বস্তুটা এখানে স্থির আছে। তো এর উপর তুমি যদি কোনো বল প্রয়োগ না করো, তো এর কোনো তো আমাদের গতির পরিবর্তন হবে না, তার মানে স্থির থাকবে। এখন আমরা যদি এই দিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করি, এই দিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এখানে লব্ধি বল কি হবে? এখানে বলো যে আমাদের এফ রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্ট মানে তো লব্ধি, তো আমাদের বলের লব্ধি এখানে কি হবে বলো? বলো। এটা বলতে পারতেছো না? 0। হ্যাঁ, এখানে হবে আমাদের 0 নিউটন। সো এটা হচ্ছে আমাদের লব্ধি বল। আচ্ছা, দেখো, আমরা আমরা শুরুতে যখন মানে বস্তুটা শুধু এখানে ছিল, কোনো বল নাই কোনো কিছু নাই, সে তখনও স্থির। আমরা বল প্রয়োগ করলাম, কিন্তু বল প্রয়োগ করলে যে সব সময় আমাদের এই যে গতির পরিবর্তন হবে তা না, বলের লব্ধিটা আমাদের দিতে হবে। যদি লব্ধিও শূন্য হয়, তাহলে বল প্রয়োগ করার পরেও তো তার কোনো গতির পরিবর্তন হবে না, তার মানে সে স্থির তো স্থিরই থাকবে। আচ্ছা, আমাদের যদি লব্ধি বল যদি আমাদের 0 হয়, তাহলে ত্বরণের মানও 0 হবে, মানে ওই ওই বস্তুটার কোনো আমাদের গতির বৃদ্ধি হবে না, সে তার জায়গাতেই থাকবে। আচ্ছা, দেখো, এই যে স্থির বস্তু স্থির আর আমাদের গতিশীল বস্তু চিরকাল একই বেগে চলতে থাকা, এইটা আমাদের এটা কি প্রকাশ করে এটা? কি প্রকাশ করে?
আমাদের এই জিনিসটা বস্তুর কোন ধর্ম, এই জিনিসটা যে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল থাকবে, এইটা আমাদের বস্তুর কোন ধর্ম বলো জড়তা। তো? হ্যাঁ, জড়তা। জড়তা। তাহলে তাহলে আমাদের নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়, এইটা অবশ্যই জানতে হবে। তাহলে আমাদের নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। আচ্ছা, এবং এবং দেখো আমাদের এখানে বলের ধারণাও আছে। তো তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বল এবং জড়তা দুইটারই ধারণা পেতে পারি। বুঝছো? হুম। আচ্ছা, তোমরা এগুলো লিখে নাও। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো আমরা এখানে লিখতে পারি যে আমরা যদি বল প্রয়োগও করি, যে F1 বল প্রয়োগ করলাম, F2 বল প্রয়োগ করলাম, F3 বল প্রয়োগ করলাম, আরো একটা F4 বল প্রয়োগ করলাম, সবগুলা লব্ধি যদি আমাদের 0 হয়, তাহলে আমাদের এইখানে এই যে এ হয়ে যাবে আমাদের 0। সো এটাই মূলত আমাদের এই যে প্রথম সূত্রের আমাদের গাণিতিক রূপরেখা, এগুলা তোমরা এমনিতেই বুঝতে পারবা। আচ্ছা, তো আমরা এখান থেকে এই জড়তার এই ধারণা পাবো এবং বলের ধারণাও পাবো, তোমাদের এগুলা এমসিকিউ আকারে আসতে পারে। সো এই জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, তো এরপরে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। সো আমাদের দ্বিতীয় সূত্রটা কি, এই মনে আছে? বস্তুর ভর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং এরপরে আরো একটা লাইন আছে, এবং মানে এবং বল যেদিকে বল প্রয়োগ বল করা হবে যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই ভরবেগের দিকেই হয়। পরিবর্তন সেই দিকে ফেরত। হ্যাঁ, তো তোমরা এটা জানো। আচ্ছা, তাহলে আমি এর বিবৃতিটা কি লিখে দিব নাকি এটা তোমরা নিজেরাই লিখবা? আমরা লিখবো না। আচ্ছা, তাহলে এইটা বিবৃতি তোমরা নিজেরাই লিখবা, এটা আমি HW লিখে দিলাম, তোমরা এই বিবৃতিটা নিজেই লিখবা। আমাদের লিখলে অনেক বেশি সময় চলে যাচ্ছে, তোমরা এগুলো জানো অলরেডি। যদিও আমরা এই চ্যাপ্টারটা ফার্স্ট ফার্স্ট পড়াচ্ছি, বাট এগুলো তোমাদের এসএসসির জিনিস, তোমাদের এগুলো জেনে আসা উচিত। এবং আমরা এখানে এসএসসির কিছু ম্যাথও করব। আচ্ছা, তাহলে আমরা ভর জানি যে ভরবেগ সমান পি দ্বারা প্রকাশ করা হয়, ভর বেগ সমান হচ্ছে ভর ইনটু বেগ, আমরা এটা জানি। তো ভর এম, বেগ হচ্ছে ভি। আচ্ছা, আমরা যদি এটাকে যদি ভেক্টর আকারে যদি লিখি, দেখো এর ভেক্টর রূপ কি হবে, ভেক্টর রূপ হবে এম তো স্কেলার রাশি আর ভি হচ্ছে ভেক্টর রাশি। তো কোন একটা ভেক্টর রাশির সাথে স্কেলার রাশি গুণ করলে কি হয় সেটা, ভেক্টরই সেটা হয়। কি হয়? ভেক্টর। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের ভেক্টরই হয়। তো এটা আমরা জানি। তাহলে তাহলে ভরবেগ আমাদের কি হবে, ভরবেগ আমাদের নিজেই একটা ভেক্টর রাশি, তোমরা এটা আহ, আশা করি জানো। আর আমাদের এর একক কি হবে, আমাদের ভরবেগের একক কি? দেখো, এম এর একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, মাত্রা হবে কি? মাত্রা হবে এম এম, এল তিন বাই হ্যাঁ, তিন বাই এম ওয়ান। এল টি ইনভার্স ওয়ান, এবং মাত্রা প্রকাশ করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। সো আমরা এটা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তো যদি দেখো, যদি ক্ষুদ্র সময় ডিটি ধরে বল প্রয়োগে
এর ভরবেগের পরিবর্তনও আমরা যখন ক্ষুদ্র একটু ডিস্টেন্স নিতাম তখন আমরা ডি আর নিয়ে ম্যাথ তো আমরা করে আসছি অলরেডি। হুম। সো এই বল প্রয়োগ করে এর ভরবেগের পরিবর্তনও কি হবে, ক্ষুদ্রই হবে। সো আমরা এটাকে ধরে নেব ডিপি। সো ভরবেগের পরিবর্তন, আমাদের ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপি। আচ্ছা, হার বলতে কি বোঝায়? আমরা আমরা যখন এর হারটা যখন আমরা নিব এই কোনো একক কিছুর সময়। হ্যাঁ, তাহলে আমাদের কোনো কিছুর হার বের করতে হলে সময় দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা তোমরা এগুলো জানো, তাহলে এগুলো তাহলে হার কি হবে? হার হচ্ছে পরিবর্তন ডিভাইড বাই সময়। সো পরিবর্তন কত? ডিপি, আর সময় হচ্ছে ডিটি। তাহলে এটা পরিবর্তনের হার না, এই যে এটা। হুম। আচ্ছা, আমাদের তাহলে বিবৃতি অনুসারে এটা কার সমানুপাতিক? এই যে পরিবর্তনের হারটা কার সমানুপাতিক? পরিবর্তনের প্রযুক্ত বলে। হ্যাঁ, প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা দেখো, আমরা যদি এখন এটাকে ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে পি হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা এটাকে এই ভেক্টর রূপ দিলাম, আর সময় তো আমাদের স্কেলার, তো সময়ের উপরে কোনো ভেক্টর টেক্টর হবে না। আচ্ছা, আমি এইখানেও আমরা ভেক্টর চিহ্ন দিই, তাহলে এটা কার সমানুপাতিক? প্রযুক্ত বল এফ এর সমানুপাতিক, এটা না? হুম। আচ্ছা, তাহলে এইটাই মূলত হচ্ছে আমাদের এই যে আমাদের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো, এখন আমরা যদি এখানে লিখি যে ডিপি বাই ডিটি, এখন ডি সমান আমরা আমরা পি এর জায়গায় আমরা কি লিখতে পারবো? এই যে পি এর জায়গায় এম ইন্টু ভি লিখতে পারবো। আচ্ছা, আমি যখন তোমাদের ভেক্টর ক্যালকুলাস যখন পড়াইছিলাম ভেক্টরে, তোমাদের একটা জিনিস তোমাদের বলছিলাম যে সরণের সমীকরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগের সমীকরণ পাওয়া যায়। বে- আবার হুম। বেগকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। এটা মনে আছে তোমাদের? হ্যাঁ। আচ্ছা, তো এম তো আমাদের অলওয়েজ স্কেলার রাশি, মানে এম একটা আমাদের কি হবে? সবসময় একটা সংখ্যা হবে। সংখ্যা মানে কি? ধ্রুবক। হুম। তো আমাদের ধ্রুবক। ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুসারে ধ্রুবককে আমরা বাইরে নিয়ে আসতে পারি না? হুম। আচ্ছা দেখো, এখন আমাদের এই জিনিসটা কি প্রকাশ করে? সময়ের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন, এটা বুঝছো? হ্যাঁ। সময়ের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন সমান কি? ত্বরণ। ত্বরণ। তাহলে আমরা এখানে এটার জায়গায় এ লিখতে পারি, যে এ যেহেতু এও একটা ভেক্টর রাশি, সেহেতু আমরা এই জিনিসটা লিখতে পারি। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা এই যে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? যে এই জায়গা থেকে আমরা ডিপি বাই ডিটির জায়গায় আমরা এম এ লিখতে পারি না? এই যে আমরা তো এটা এখানে বের করলাম, হুম। সমানুপাতিক এফ। তাহলে আমরা যদি এখান থেকে সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দেই, তাহলে আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক আমাদের নিয়ে আসা লাগে। এই নিয়মগুলো তো তোমাদের জানা আছে। হ্যাঁ। আচ্ছা, তো দেখো, এখন আমাদের কে এর মান যদি 1 হয়, তাহলে মানে আমরা এই যে এইটা প্রমাণ করার জন্য আমরা কে এর মানটাকে 1 ধরে নিব, কে ইজ ইকুয়াল টু 1 হলে। তো দেখো, আমাদের এফ সমান আমাদের কি আসতেছে? এম এ, এটা আসতেছে না? হ্যাঁ। তো আমরা তো এতদিন এইটাই তো জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো আমরা মানে এই এই জিনিসটা মূলত নিয়ে আসার জন্য কে ইজ ইকুয়াল টু 1 আমরা ধরে নিয়েছি। তো কে আমাদের যে কোনো একটা ধ্রুবক, তো আমরা এটাকে 1 ধরে নিলাম। আচ্ছা, তো এখন আমাদের এফ সমান আসলো এম এ। তো এফ হচ্ছে বল, বলের একক নিউটন, বলের মাত্রা একক, তোমরা এগুলো জানো। সো এগুলো এক্সট্রা করে আর মনে হয় না যে আমাদের লিখে দেওয়া লাগবে। আচ্ছা, তোমরা বলের যে দেখো, বলের আরেকটা এককের নাম আহ, বলতে পারবা? বলে আরেকটা এককের নাম। হুম। তো বলের একক তো নিউটন, আমরা তো এটা সবাই তো জানি। বলের কেজি। যদি তোমাদের আর একটা একক যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কেজি, মিটার, সেকেন্ড।
টু। হ্যাঁ, এই যে দেখো ভরের একক কেজি আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বলের দুইটা একক। সো তোমাদের এগুলা কিন্তু এমসিকিউ তে আসে যে নিচের কোনটি বলের একক। এই যে 1 নম্বরে থাকবে নিউটন, ধরো 2 নম্বরে দিল কেজি মিটার পার সেকেন্ড, 3 নম্বরে দিল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 1 2 অ্যান্সার নাকি 2 3 অ্যান্সার নাকি 1 3 অ্যান্সার, এইরকম প্রশ্ন কিন্তু আসে। মানে আমাদের বহুপদী যেগুলা প্রশ্ন এগুলা কিন্তু এইভাবে আসতে পারে। সো এইভাবে আমাদের যত কিছুর দুইটা একক বা তিনটা একক সম্ভব এগুলা সবকিছুই মনে রাখবে, কারণ এগুলো তোমাদের এমসিকিউ তে অবশ্যই আসবে। আচ্ছা, তো আমাদের বলের আরো কিছু একক আছে, এগুলো আমাদের ম্যাথ করার জন্য লাগবে। সো আমি এগুলা দাঁড়াও এক এক করে লিখে দিই তোমাদের। সো আমাদের বলের আরো কিছু একক আমাদের এগুলো লাগবে। আচ্ছা, তো এগুলো আমাদের লাগবে। সো আমাদের প্রথমটা হচ্ছে ডাইন। তো এইটা আমাদের এই যে নিউটন, এইটা আমাদের এইটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে আমাদের বলের একক, মানে এটা হচ্ছে বলের এসআই একক। আচ্ছা, এই যে দেখো আমাদের 1 নিউটন, আহ, দেখো এফ এফ সমান যে এম এ, এফ এর মান আমাদের 1 নিউটন আমাদের কখন হবে? যখন 1 কেজি ভরের উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাই না? হুম হুম। তো 1 কেজি ভরের উপর যে বল প্রয়োগ করলে, এই যে দেখো তোমাদের এটা কিন্তু সংজ্ঞাও আসতে পারে যে 1 নিউটন বল মানে কি। 1 নিউটন বল মানে হচ্ছে 1 কেজি ভরের উপর যে বল প্রয়োগ করলে। আচ্ছা, তোমাদের যদি বলে 10 নিউটন বল বলতে কি বুঝো তোমরা, কি লিখবা? 10 কেজি ভরের উপর। দেখো 10 নিউটন মানে কি, মানে ভর এবং ত্বরণের গুণফল, মানে দুইটার গুণফল 10 হওয়া লাগবে। তোমরা 1 কেজি দিয়ে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লিখতে পারো, 10 কেজি দিয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লিখতে পারো, 5 কেজি দিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লিখতে পারো, 2 কেজি দিয়ে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লিখতে পারো, তোমাদের ইচ্ছা মতো। মানে বল এবং ত্বরণের গুণফল যাতে 10 হয়। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা তোমরা নোটে লিখে রাখবা। দাঁড়াও আমি তোমাদের এইটা, তাহলে তোমাদের এইখানে এইচ এইখানে থাকবে যে 15 নিউটন বল বলতে কি বোঝায়। তোমাদের এটা খ নাম্বারে কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। সো আগে 1 নিউটন বলের সংজ্ঞাটা লিখতে হবে, যে মানে সংজ্ঞা হিসাবে আগে 1 নিউটন বলের সংজ্ঞাটা লিখবা, তারপরে লিখবা যে 15 নিউটন বল বলতে এটা বোঝায়। তোমরা এটা নোটে এটা লিখবা অবশ্যই। আচ্ছা, সো আমাদের নিউটন বাদে বলের আর একটা একক হচ্ছে ডাইন। এটা হচ্ছে আমাদের সিজিএস একক। এটা হচ্ছে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে, বস্তুর উপর যে বল ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। আচ্ছা, দেখো এটা হচ্ছে আমাদের কোন একক? এটা হচ্ছে আমাদের সিজিএস একক। সিজিএস এককে আমাদের ভরের মানে আমাদের সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। গ্রাম। আর আমাদের এই যে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে তাহলে এটা তোমরা এইভাবে মনে রাখতে পারবা। দেখো আমাদের ছিল 1 কেজি, এটা হচ্ছে এসআই, তাহলে 1 কেজির জায়গায় হবে গ্রাম যেহেতু সিজিএস, আবার মিটার, তাহলে আমাদের মিটারের জায়গায় হবে সেন্টিমিটার যেহেতু সিজিএস। আর সময়ের তো কোনো এই যে আমাদের সিজিএস বা এসআই নেই, সময় সব জায়গাতেই সেকেন্ড। তাহলে আমাদের 1 ডাইন বল মানে কি? 1 ডাইন সমান হচ্ছে যে 1 গ্রাম পার সেন্টিমিটার, সরি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1 নিউটন মানে আমাদের কি ছিল?
কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখানে কেজির জায়গায় জাস্ট গ্রাম, মিটারের জায়গায় সেন্টিমিটার। বুঝছো? হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের আমাদের ডাইন। এরপরে আছে আমাদের পাউন্ডাল। সো পাউন্ডাল হচ্ছে যে 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর কোনো বল ক্রিয়া করে 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার যদি আমাদের ত্বরণ সৃষ্টি করে। আচ্ছা, তো এখন আমরা, আচ্ছা এইটা আমরা পড়ার আগে আমরা ডাইন এবং আমরা বলের সরি নিউটনের মধ্যে সম্পর্কটা আমরা আমরা দেখে নিই। আচ্ছা, এইখানে দেখো, এইখানে আমাদের কি আছে, 1 গ্রাম, এইখানে সেন্টিমিটার, এইখানে সেকেন্ড স্কোয়ার। সো আমাদের সেকেন্ড স্কোয়ার তো দুই জায়গাতেই আছে, আমাদের এটা চেঞ্জ করা লাগবে না। সো তো আমরা এখানে কাকে চেঞ্জ করব? গ্রামকে। সো গ্রামকে চেঞ্জ করার জন্য মানে আমরা যদি গ্রামকে কেজিতে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? এখানে গ্রামকে কেজি 1000 1000 দিয়ে দ্বারা ভাগ। ভাগ, 1000 হুম। দ্বারা এইটা আমাদের ভাগ করলে এটা আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কেজি। আচ্ছা, সেন্টিমিটার থেকে আমরা এখন তাহলে কই নিয়ে যাব? মিটারে। মিটারে। তাহলে 100 দ্বারা ভাগ মানে 10⁻² দ্বারা ভাগ। হুম। তাহলে আমাদের এটা তাহলে আমাদের কি হয়ে যাবে? কেজি, এবং এটা হয়ে যাবে মিটার। তাহলে এটা আমাদের সেকেন্ড ইনভার্স টু, তে সেকেন্ড ইনভার্স টুই আছে। তাহলে এটা আমাদের কি হলো? 1/10⁵ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইটা আমাদের কি এইখানে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 ডাইন। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। আর এইটা মানে কি? এইটা মানে নিউটন না? এই দেখো, এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার জায়গায় নিউটন লিখতে পারি না? হ্যাঁ। তাহলে 1 নিউটন সমান কি হচ্ছে? আর গুণ করে দাও, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এই 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 জিনিসটা কেমনে আসলো? এটাকে বুঝছো পুরোপুরি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এইটা মুখস্থ রাখবা। আর আমাদের ডাইন মানে এই যে কেজি সরি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো মনে রাখবা। সো তোমাদের কোনো প্রশ্নে যদি ডাইন দেয়া থাকে বলের একক, সো ডাইন যে বলের একক এটাও তো জানতে হবে। যদি তোমাদের বলে যে 100 ডাইন বল বল প্রয়োগ করা হলো 5 কেজি ভরের একটা বস্তুর উপর, ত্বরণ নির্ণয় করো, তাহলে ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের ভর যেহেতু কেজিতে দেওয়া, সো তোমার তো বলটা তো নিউটনে নেওয়া লাগবে। সো তাহলে এই সম্পর্কটা মনে রাখতে হবে যে ডাইন থেকে কিভাবে নিউটনে নিতে পারবো। এরপরে হচ্ছে আমাদের পাউন্ডাল। সো পাউন্ডাল হচ্ছে আমাদের 1 পাউন্ড ভরের বস্তুর উপর যে বল ক্রিয়া করে 1 ফিট, আচ্ছা এটা ফিট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটরে ফিট থেকে মিটারে নিয়ে যাওয়া, তারপরে পাউন্ড থেকে এই কেজিতে নিয়ে যাওয়া, এগুলো সম্ভবত আছে। সো 1 পাউন্ড সমান কয় কেজি এটা এই মুহূর্তে আমারও মনে নাই। এটা তোমরা এটা তোমরা বের করিও। আচ্ছা, একটু দাঁড়াও 1 মিনিট, আমি কল রিসিভ করি। হ্যালো, শুনতে পাচ্ছো? হুম। আচ্ছা, তো আচ্ছা দাঁড়াও, আমার এটা মনে নাই, আমি তোমাদের ডিরেক্ট লিখে দিই। 1 নিউটন সমান হচ্ছে 7.2324 পাউন্ডল। আচ্ছা, তাহলে 1 পাউন্ডাল সমান হচ্ছে আমাদের এই যে 1 পাউন্ডালকে, এটার একক ওইভাবে আমাদের লেখা হয় না। 1 পাউন্ডাল সমান হচ্ছে আমাদের, তাহলে কি হবে? 1 পাউন্ডের উপর, তাহলে এখানে পাউন্ডের একক হচ্ছে এলবি, ফিট পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমাদের নিউটনের ক্ষেত্রে কি ছিল?
1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হবে 1 পাউন্ড হচ্ছে এলবি দ্বারা লেখা হয়। তোমরা কি এগুলো বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? বুঝতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এইখান থেকে তোমরা এটা এই যে সেম ভাবে এটা বের করতে পারবা না, এই যে আমাদের এর সাথে নিউটনের সম্পর্ক বের করতে পারবা না, এটা তোমরা একটু বের করিও যে পাউন্ড, কয় পাউন্ডে 1 কেজি সেইটা বের করবা, আর কয় ফিটে 1 মিটার সেইটা বের করবা। বের করে এই যে আমি এইটা যেভাবে তোমাদের বের করা শিখাইলাম সেম ভাবে তোমরা এটা বের করিও, বের করে নোট খাতায় লিখে রাখবা, এবং যখন নোটটা জমা দিবা তখন এগুলো আমি দেখবো। তাহলে এটা হচ্ছে আমাদের 7.2324 পাউন্ডাল। আচ্ছা, এটা বুঝছো? হুম। আচ্ছা দাঁড়াও, আরে ধরো, এটা কিছু হইলো? হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যে থার্ড একক, এটা হচ্ছে আমাদের কেজি ওয়েট। সো এটা তোমরা তো আগে জীবনে একবার ম্যাথ করতে হলেও তোমরা কেজি ডাব্লিউটি এই এই এককটা কোথাও কি দেখছিলা? কেজি মানে ডাব্লিউ। কেজি ওয়েট এইটাকে বলা হয়, এটা হচ্ছে কেজি ওয়েট এইটাকে বলা হয়। আচ্ছা দেখো, তোমাদের না দেখলেও সমস্যা নাই, আমরা লিখে দেই। সো এটা হচ্ছে আমাদের থার্ড একক, এটা হচ্ছে 1 কেজি। এটাকে আমাদের বলা হয় কিলোগ্রাম ওজন। আচ্ছা, এখন আমাদের এটা দ্বারা আমাদের যেটা বোঝায়, এটা হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুকে এই যে আমাদের পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটাকেই বলা হয় 1 কেজি ওয়েট বা 1 কিলোগ্রাম ওজন। তাহলে তোমরা বলো যে 1 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী আমাদের কোন বলে বা কত বলে তার নিজের দিকে আকর্ষণ করবে, বলো? এমজি। বলো। এমজি। বলের মানটা বলো। 9.8 নিউটন। তাহলে এটা হচ্ছে পৃথিবী যে বলে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আচ্ছা, তো তাহলে আমাদের এইটা তাহলে আমাদের কত বলে আকর্ষণ করে? 9.8 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের কেজি ওয়েট এবং নিউটনের মধ্যে সম্পর্ক, বুঝছো? বুঝছো নাকি বলো? বুঝছি। আচ্ছা, তোমরা এই যে নিউটন, এরপরে কেজি ওয়েট, এরপরে ডাইন, এরপরে পাউন্ডাল, এই সবগুলোই মনে রাখবা এবং এগুলো আমাদের ম্যাথ করার সময় লাগবে। আচ্ছা, যদি এগুলো পর্যন্ত হয় তাহলে আজকে আমরা কি ব্যাপার, 1 নম্বর ম্যাথটা কই গেল? হ্যাঁ, 3 মিনিট। এই যে আমাদের এইখানে এই যে এই ম্যাথটা পড়ো, এটা আমাদের 9-10 এর ম্যাথ। আচ্ছা, আমাদের এখানে কি বের করা লাগবে বলো তো? বল। এফ। এইখানে এম হচ্ছে 5 টন। 1 টন সমান কত কেজি? 100 কেজি। 1000। দাঁড়াও, আমার এগুলা মনে থাকে না, বুঝছো? কারণ এইগুলা তুমি আছে বলছিলা। মুখস্থ। হ্যাঁ, তুমি বলছো। হ্যাঁ, 1 টন সমান 1000 কেজি, হ্যাঁ ঠিক আছে। আমার আমার এগুলো মনেই থাকে না। আচ্ছা, তাহলে 5 টন সমান হবে আমাদের কত? 5 টন সমান হবে 5000 কেজি।
আচ্ছা, তো এখন আমাদের বল বের করার জন্য আমাদের কি লাগবে? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এম দেওয়া আছে, তাহলে আমাদের এ লাগবে, তার মানে এখান থেকে এ বের করবা। তাহলে আমাদের এই দূরত্ব দেওয়া আছে, দূরত্বের সাথে এ এর সূত্র কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 aS। যেহেতু টু এখানে থামছে, এস। মন্দন সৃষ্টি হবে, মন্দন সৃষ্টি হলে এখানে মাইনাস হয় না? হুম। তো শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0। আদি বেগ হচ্ছে ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার। সো এইটাকে তোমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, এটা আমাদের কত আসে? এটা 10 আসে নাকি? হ্যাঁ 10। আচ্ছা, তাহলে এটা আমাদের 10 মিটার পার সেকেন্ড মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান হচ্ছে 4 মিটার। তাহলে 100 সমান হচ্ছে 8 এ। আচ্ছা, 100 কে 8 দ্বারা ভাগ করো। 12.5। 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের আমাদের কি পরিমাণ বলের প্রয়োজন হবে? দেখো, আমাদের বলের প্রয়োজন হবে এম এ। এম এর মান হচ্ছে 5000, এর মান হচ্ছে 12.5। এটা বের করো। অ্যান্সার হচ্ছে 62500। আবার বলো। 6 হ্যাঁ, 2 5 625 কত? 00। 62500। ও হ্যাঁ, মানে হ্যাঁ 62,000। আমাদের 62,500। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই পরিমাণ বলের আমাদের প্রয়োজন হবে। আর আজকে আমাদের বেশি সময় নাই, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমাদের 9-10 এর ম্যাথ। আর আমি তোমাদের এক্সট্রা যেগুলো লিখতে বলছিলাম ওগুলা সহ এগুলো করে হোমওয়ার্ক জমা দিয়ে দিবা। আর আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি এখন, বাট ভিডিওগুলো আমি ইউটিউবে দেওয়ার পরে এখন এখন তোমাদের লিংক দিয়ে দিব, ওইটা পরে রাতে এখন আমি তোমাদের দিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাস এই পর্যন্ত থাক, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি একটু পরে।